প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মুখের ঘা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সাইফুল আজম রঞ্জু ১৯৭৫ সালের ডিসেম্বরে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০০ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মুখের ঘা, এবং এটি কিন্তু অত্যন্ত কমন একটি সমস্যা। অনেকেরই বিভিন্ন কারণে মুখে ঘা হয়। তো আমি শুরুই করব হচ্ছে কারণগুলো দিয়ে। জানতে চাইবো কারণগুলো কি কি, সাধারণত কোন কোন কারণে মুখে ঘা হতে পারে? ধন্যবাদ আপনাকে। মুখের এক্স্যাক্ট আসলে কিছু কিছু ঘায়ের জন্য এক্স্যাক্ট কোনো কারণ নাই, তারপরও কিছু ফ্যাক্টর থাকে। যেমন কারো যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, যেমন অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি থাকলে, অথবা কোনো জিঙ্ক, বা কারো যদি কোনো ধরনের রোগ যেমন ডায়াবেটিস মেলাইটাস, এদের ঘা হতে পারে। আবার যদি মুখে অনেক সময় শার্প টিথ বা কোনো ডেঞ্চার থাকে, সেক্ষেত্রে অনেক এই শার্প টিথ বা ডেঞ্চারের আঘাতে ক্ষত হতে পারে। শার্প টিথ মানে ভেঙে যাওয়া দাঁত বা তীক্ষ্ণ কোনো দাঁতের অংশ, তীক্ষ্ণ কোনো দাঁতের অংশ যদি থেকে থাকে। আবার অনেক সময় কিছু কমন একটা, যেটা ইয়ং এজে বা কারো যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, একটা কমন একটা মানে মুখে ঘা, যেটা এফথাস আলসার হিসেবে আমরা জানি, এই একটা ঘা। আর সবচেয়ে বেশি যেটা মারাত্মক বা যেটা আমাদের এখন প্রায় দেখা যায় হসপিটালে আসে, মুখের যে ক্যান্সার, ওরাল ক্যান্সার, যেটা আমরা ওরাল ক্যান্সার হিসেবে ওটাকে আমরা চিহ্নিত করে থাকি। আপনাদের কাছে আপনি বলছিলেন যে সবচেয়ে মারাত্মক হচ্ছে ওরাল ক্যান্সার, কিন্তু খুব সাধারণ কিছু ঘা বা মুখের ঘা রয়েছে কিন্তু যেগুলো আসলে খুব চিন্তার কোনো বিষয় নেই। এরকম সাধারণ কিছু কিন্তু যেটি হচ্ছে তীব্র ব্যথা বা কষ্টদায়ক, এই ঘাগুলো কিভাবে আপনারা চিহ্নিত করেন? চিহ্নিত করে যে যখন কোনো ঘা, ধরেন অনেক সময় কিছু কিছু ঘা, যেমন এই এফথাস আলসারটা হয়তো হওয়ার পর 7 দিন 8 দিন মানে থাকে, আবার এমনিতেই ভালো হয়ে যায়। আবার কিছু ঘা যেমন শার্প টিথ বা এরকম, তো যদি কোনো তীক্ষ্ণ দাঁত থাকে বা কোনো ডেঞ্চার থাকে, সেগুলো যদি কারণটা যদি রিমুভ করায়, ঘাটা এমনিতেই মানে ঠিক হয়ে যায়। আচ্ছা, যেহেতু ওই যে আপনি শার্প টিথের কথা বলেন, সেই টুথটা যদি স্মুথ করে দেওয়া যায় অথবা রিমুভ করা হয় ভাঙা দাঁতটা, সেক্ষেত্রে এই ঘাটা তাড়াতাড়ি মানে সাথে সাথে যে কারণে হচ্ছে কারণটা সরানো। আবার কিছু কিছু ঘা যেমন অনেক দিন ধরে থাকে, যেমন কারো যদি ডায়াবেটিস মেলাইটিস থাকে, বা অনেক ফিমেলদের, মহিলাদের যেটা পোস্ট মেনোপজাল, যেটা আফটার 45 বা 50, কিছু কিছু ঘা আমাদের হসপিটালে বা আমাদের চেম্বারে আসে, যেমন ওগুলা মানে তাদের হরমোনের সাথে একটু রিলেটেড থাকে। তখন রোগীরা কমপ্লেইন করে যে আমার মুখে ঘা, মানে মুখটা সাদা সাদা হয়ে আছে, কিছু ঝাল, কিছু নীল, প্রেগন্যান্সি পিরিয়ডেও কিন্তু কিছু ঘা হয়ে থাকে। হ্যাঁ, তারপর কিছু কিছু ঘা যে আমার অনেক মুখে কিছু ঝাল নীলই জ্বলতে থাকে, আমি ঠিকমতো খেতে পারি না। তখন আমরা তাদের কিছু ব্লাডের বা কিছু মানে ব্লাডের কিছুই দেখে, মানে ফিগার দেখে, তারপর আমরা তাদের যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আমরা ওই ডেফিসিয়েন্সি অনুসারে ট্রিটমেন্ট করে থাকি, ট্রিটমেন্ট দিয়ে থাকেন। আচ্ছা, যেটি বলছিলেন যে কমন ঘাগুলো যেমন অ্যাপথাস আলসার, আমি এটা দিয়ে যদি একটু শুরু করি। অ্যাপথাস আলসার খুবই কমন একটি সমস্যা, মুখের ঘা হিসেবে অনেকেই কিন্তু এই সমস্যাটার মধ্যে পড়েন। সেটি দেখে আসলে বোঝা যাবে কি, বা আপনি যে কটা ঘায়ের লক্ষণের কথা বললেন, লক্ষণগুলো দেখে এই কারণগুলো আসলে কিভাবে বের করা যাবে যে এই ঘাটাই হয়েছে? হ্যাঁ, অ্যাপথাস আলসারের পেশেন্টের কমপ্লেইন থাকে, মানে যে আমার এসে বলে যে আমার মুখে অনেকগুলো ঘা হয়, এক এক সময় এক এক জায়গায় হয়, এমনিতেই আবার ঠিক হয়ে যায়, আবার আরেক জায়গায় হলো, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়। বিশেষ করে কেউ যদি কখনো টেনশনে থাকে, বিশেষ করে ইয়ং এজের, এদের টেনশনে বা পরীক্ষা টরীক্ষা থাকলে তারা খুব টেনশনে থাকে, তখন ওইটা হওয়ার একটা চান্স থাকে। অথবা অনেক সময় ব্রাশ করতে গিয়ে যদি ব্রাশের মানে খোঁচা লেগে যায়, সেক্ষেত্রে এটা হওয়ার চান্স থাকে। আবার কারো যদি ডেফিসিয়েন্সি থাকে, কোনো ধরনের যদি ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি থাকলে, সেক্ষেত্রে এর চিকিৎসা কিভাবে দেন আপনারা? এটার চিকিৎসা এট ফার্স্ট হচ্ছে তাকে অ্যাসিওর করা যে এটা তার কোনো ভয়ের কোনো কারণ নাই, বা এটা থেকে খারাপ কিছু হবে না। আরও যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে মানে ডেফিসিয়েন্সি ফিল আপ করার জন্য আমরা কিছু সাপ্লিমেন্টারি ড্রাগ দিয়ে থাকি। আচ্ছা, ওরাল হাইজিনিটির সাথে কি এর কোনো ওরাল হাইজিনটা মানে এটা একটু সম্পর্কযুক্ত অবশ্যই,
কারণ হচ্ছে এটা থেকে যাতে খারাপ কিছু না হয় সেজন্য ওরাল হাইজিনটা মেনটেন করা খুবই দরকার। মানে এটা যাতে জটিলতা না হয়, অনেক সময় এর থেকে ইনফেক্টেড যাতে না হয় সেজন্য ওরাল হাইজিনটা মেনটেন করা খুবই জরুরি। আচ্ছা, এছাড়া ঘায়ের কথা বলছিলেন আপনি, যেটি হচ্ছে শার্প টুথের কারণে হয়, সেটি কিভাবে ম্যানেজ করেন? শার্প টুথে সেক্ষেত্রে আমরা যদি মানে টুথটা একটু সমান করে বা ওইটা গ্রাইন্ড করে দিই, সেক্ষেত্রে টুথের কারণে যদি হয়ে থাকে অথবা যদি ভাঙা দাঁত থাকে, সেক্ষেত্রে ভাঙা দাঁতগুলো মুখ থেকে রিমুভ করাটাই ভালো। আর যদি কেউ ডেঞ্চার ইউজ করে, মানে যে দাঁত মানে আলগা দাঁত বা যেখানে আমরা খোলামেলা দাঁতগুলো ইউজ করে, অনেক সময় ওই ডেঞ্চারের আঘাতে অনেক সময় এই ঘাটা হয়ে থাকে, তখন ওটা স্মুথ করে দিলে ঠিক হয়ে যায়। আচ্ছা, তো সাধারণ কিছু ঘায়ের থেকে এবার একটু জটিল বা গুরুতর ঘায়ের দিকে আসি মুখের ক্ষেত্রে। একটি হচ্ছে যে মুখের ঘা খুব ক্ষতিকর কিছু না বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কখন এটি নিয়ে খুব উদ্বিগ্ন হবার বা চিন্তিত হবার মতো ব্যাপার থাকতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা যখন আমরা কোনো ঘা মানে কোনো ওষুধ বা কোনো একটা, সাধারণত রোগীরা একটা ঘা দেখলে সাধারণত কোনো ডাক্তারের মানে পরামর্শ নিয়ে থাকে, যদি কোনো ঘা 2 সপ্তাহের বেশি পারমিট করে বা 2 সপ্তাহের বেশি এটা থেকে যায়, সেক্ষেত্রে ওটা অবশ্যই চিন্তার বিষয় এবং ওইটা নিয়ে বসে থাকা মানে চলবে না, সাথে সাথে কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, তো যখন একজন রোগী আপনাদের কাছে এরকম সমস্যা নিয়ে আসছে যে কিনা 2 সপ্তাহের বেশি তার মুখের ঘাটে রয়েছে, কোন কোন সম্ভাবনাগুলো আপনারা দেখেন এবং কিভাবে তার ইনভেস্টিগেট করেন? সেক্ষেত্রে আমরা তার মানে এক্সামিনেশন মানে মুখের ওটা পরীক্ষা করে যদি ক্লিনিক্যালি যদি দেখি কোনো কিছু মানে শার্প টিথ বা ওই ধরনের কোনো যদি ফ্যাক্টর থাকে, অথবা তাকে যদি মানে দেখতে পাই যে সে অনেক দিন ধরে বিশেষ করে কিছু স্মোকলেস টোবাকো যেমন তামাক, জর্দা বা গুল ইউজ করে, তখন আমরা এই হিস্ট্রির সাথে এগুলা মানে মিলাতে চেষ্টা করি বা মানে তার কোনটা হতে পারে। ফাইনালি আমরা দেখে সেখান থেকে একটু হয়তো টিস্যু নিয়ে বা কিছু একটু মাংস নিয়ে ওখান থেকে আমরা ওটা পরীক্ষা করতে দিই। আচ্ছা, পরীক্ষা করে তারপর আমরা এটা কনফার্ম হয় যে এটা কোনো ধরনের মানে তার প্রবলেম। তখন কোন কোন বিষয়গুলো আসলে আসে যে কারণে আপনি বলছিলেন যে ক্যান্সার, তো যখন আপনি কনফার্ম হন যে ক্যান্সারের কারণে তার মুখের ঘাটা হয়েছে, প্রাথমিক পর্যায় থেকে আসলে আপনাদের চিকিৎসা এবং পরামর্শ ওভারঅল কি থাকে? যে কোনো ক্যান্সার, বিশেষ করে মুখের ক্যান্সার আর্লি স্টেজে আসলে তো অবশ্যই চিকিৎসা একদম সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু আমাদের দেশে মানে সবচেয়ে মানে যেটা প্রবলেম, রোগীরা গ্রাম থেকে আসে, তারা অনেক দিন ওয়েট করে, তারা বিভিন্ন গ্রামের বিভিন্ন চিকিৎসক বা পল্লী চিকিৎসকের কাছে মানে তারা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকে, তারা আসে একদম লেট স্টেজে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা অত্যন্ত দুঃখজনক। তবে আর্লি স্টেজে আসলে মুখের যে কোনো ক্যান্সার একদম সম্পূর্ণরূপে ট্রিটমেন্ট করা সারিয়ে তোলা সম্ভব। আচ্ছা, তাহলে যদি আপনি যেটি বলছিলেন যে জটিলতা বা এই যে লেট স্টেজে যখন আসছে, তখন আপনাদের কাছে যখন আসে আপনারা আসলে তাহলে তখন আসলে ম্যানেজ করেন কিভাবে রোগীটিকে এবং কোন ধরনের জটিলতা আসলে পড়তে পারে? হ্যাঁ, যেমন ম্যানেজ করার ক্ষেত্রে আমরা প্রথমে তার মানে সাইটটা দেখি, মানে কোথায় তার ক্যান্সারটা, তারপর কোন মানে তার অর্গান ইনভলভ হয়েছে কিনা, মানে দূরের কোনো যেমন কোনো লাংস বা আমরা প্রথমে দেখি তার আশেপাশের লিম্ফ নোডগুলো ইনভলভ হয়েছে কিনা, সেগুলো আমরা আসলে ডায়াগনোসিস করে তারপর আমাদের ট্রিটমেন্ট অপশনে যাই। যদি দেখি যে না তেমন মানে দূরে বা কোনো দূরে অর্গান ইনভলভ হয়নি, সেক্ষেত্রে আমরা সার্জারির পরে অথবা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দেওয়া লাগতে পারে। আর যদি দেখি যখন কোনো আর অপশন নাই, মানে সার্জারির কোনো অপশন নাই, সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি বা রেডিওথেরাপিটাই চয়েস করি বেশি। আচ্ছা, এবং সেভাবেই আপনারা চিকিৎসা নিয়ে থাকেন। আচ্ছা, আরেকটি ঘায়ের কথা আপনি বলছিলেন যেটি হচ্ছে লেট স্টেজে হয় এবং আফটার মেনোপজ যে সমস্যাটা হয় মহিলাদের ক্ষেত্রে, এবং এই যে আমাদের কাছ থেকে বা বিভিন্ন জনের কাছ থেকে ক্যান্সার সম্পর্কিত অনেক ধারণা নিয়ে তারা কিন্তু ওই সময় খুব ভয় পেয়ে যান যে হঠাৎ করে কেন ঘা হলো, কেন সারছে না, তখন আসলে তারা একটি ভয়ের মধ্যে পড়ে ডাক্তারের কাছে যান। এই জাতীয় রোগীরা যখন আসে তাদেরকে তখন কিভাবে ম্যানেজ করেন? তখন আমরা আসলে মানে আমরা তো ক্লিনিক্যালি দেখলেই বুঝতে পারি যে এটা কোনটা ক্যান্সার বা কোনটা প্রি ক্যান্সার বা ক্যান্সারের কিছু আগের মুহূর্ত থাকে। সেক্ষেত্রে আমরা তাদেরও মানে বায়োপসি করি, তাদের মানে কনফার্ম করার জন্য যে না আপনার এটা ক্যান্সার হয়নি বা হওয়ার মতো কিনা, তাদেরকে অ্যাসিওর করি এবং তাদের কিছু ট্রিটমেন্ট এবং তাদেরকে ফলো আপে রাখি যে আপনি অন্তত 2-1 মাস পর পর ডাক্তারের সাথে দেখা করবেন যাতে তার এটা খারাপ স্টেজের দিকে না যায়।
আচ্ছা, সেখান থেকে খারাপ স্টেজে যাওয়ার কি সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, কিছু কিছু প্রি ক্যান্সারাস কিছু লেশন থাকে, মানে ক্যান্সারের আগ মুহূর্তে কিছু লেশন থাকে যেগুলো থেকে ক্যান্সার হতে পারে। তখন যদি সাবধান হওয়া যায় বা তখন যদি ট্রিটমেন্ট করা যায়, অবজারভেশনে থাকে বা তত্ত্বাবধানে থাকে, তখন তাকে সারিয়ে তোলা যায়। আচ্ছা, যেটি আপনি বলছিলেন প্রথমে যে কিছু কারণ রয়েছে যেগুলো আসলে খুব সহজে প্রতিরোধ করা সম্ভব, বা এই যে ওরাল হাইজিন মেনটেইন করা, কিংবা এই যে শার্প টুথ বা সঠিক সময় দাঁতের চিকিৎসা করা, এবং এই যে আর্লি স্টেজে যাতে ধরা পড়ে সেই ব্যাপারেও কনসিয়াস থাকা, এই বিষয়গুলো সম্পর্কে যদি কিছু বলতেন যে প্রতিরোধের আসলে কোন প্রতিরোধের সবচেয়ে মানে ভালো মানে নিয়মিত তার মানে মুখের ওরাল হাইজিনটা মেনটেন করা, নিয়মিত ব্রাশ করা। তারপর কিছু কিছু ফ্যাক্টরগুলো যেমন ওই স্মোকলেস টোবাকো, যেমন তামাক, জর্দা, পান, সুপারি এবং গুল, এগুলো টোটালি ইউজ না করা। আর হচ্ছে 6 মাস বা কোনো ঘা তার যদি চোখে পড়ে বা সে যদি ফিল করে, তার খুব তাড়াতাড়ি উচিত কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া। একটু জানতে চাইবো, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা শুনি এবং আমাদের দাদি নানিরা বলেন যে আমরা তো বছরের পর বছর পান জর্দা খেয়ে আসছি, তো আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না। সেক্ষেত্রে প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কিন্তু জেনেটিক বিষয়গুলো কাজ করে। এটি যদি একটু বুঝিয়ে বলতেন, কারণ সবার পান জর্দা খেলেই যে এরকম সমস্যা হবে তার তো কোনো বিষয় নেই, কিন্তু এটি একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। তবে যে হ্যাঁ, অনেকে পান জর্দা খায়, তাদের হয় না। আবার এটা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা পান জর্দা বা এইসব ইউজ করে না, তাদের কিন্তু এটা একদম রেয়ার, এটা হয় না। হয় তাদেরই যারা মানে তাদের হয়তো জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর থাকে, সাথে যদি পান জর্দা বা এইসব সেটি তখন অ্যাগ্রাভেট করে ক্ষেত্রে একটি ভূমিকা পালন করে। আচ্ছা, আর এছাড়া দাঁত বা মুখের যত্নের বিষয়ে যদি কিছু বলতেন, যেগুলো হাইজিনিটি মেইনটেইন করলে ছোটখাটো ঘাগুলো বা কোনো সমস্যাগুলো আমরা আগে থেকেই বুঝতে পারবো বা হবেই না। হ্যাঁ, সেক্ষেত্রে মুখের ওরাল হাইজিন মানে রেগুলার 2 বার ব্রাশ করা, সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে। আর হচ্ছে মাঝে মাঝে মুখের যদি কোনো ক্যালকুলাস বা যদি কোনো প্ল্যাক থাকে সেগুলা স্কেলিং করা। আর যদি ডায়াবেটিস থাকে অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোল করা। আর যদি কোনো ধরনের ফ্যাক্টর বা ওইরকম তার যদি মনে হয় যে আমি কোনো ঝাল কিছু খেলে আমার মুখ জ্বলে, সেক্ষেত্রে কোনো যদি ডেফিসিয়েন্সি থাকে সেগুলো কারেকশন করা, ডাক্তার পরামর্শ অনুযায়ী। অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অত্যন্ত সাধারণ এবং কমন একটি সমস্যা, যেটি হচ্ছে মুখের ঘা, এবং গুরুতর একটি সমস্যা। এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আচ্ছা, আজকে যে ব্যায়ামটা করবো এটা হচ্ছে সাইড ক্রাঞ্চ উইথ লেগ লিফট। আমরা অনেকক্ষণ ধরেই অনেকগুলো ব্যায়াম দেখিয়েছি যেগুলো ফ্রন্ট অ্যান্ড ব্যাক, মানে রেক্টাস অ্যাবডোমিনাস এবং লোয়ার ব্যাক। এখানে স্পেসিফিক্যালি আমরা দেখাবো যে অবলিক, মানে কোমর সরু করার জন্য। অনেক সময় দেখা যায় যে আসলে অতটুকু ফ্যাট নাই, কিন্তু দেখা যাচ্ছে যে কোমরটা একটু চওড়া, সেজন্য জামা কাপড় বাইরে থেকে আর কি বোঝা যায় না যে না শি অর হি ইজ গট আ ন্যারো ওয়েস্ট। তো তখন আমরা ওটা ভিজুয়ালাইজ করার জন্য যেটা করতে পারি, এই এক্সারসাইজগুলো করতে পারি। তাতে যেটা হবে যে কোমরের মাপটা, সার্কামফারেন্সটা কমে আসবে। হ্যাঁ, তো আমরা প্রথমে বিগিনার লেভেলে দেখব যে প্রথমে শুরু করবেন কিভাবে। বিগিনার লেভেলে করবে লামিমা। ওকে, লামিমা, গো। ইয়েস, ওকে, and with the count, and 1, yes, down, 2, yes, 3, and 4, down. দেখছি যে আমরা যখন উঠছে তখন ঠিক কোমরে এই জায়গাটাতে লাগছে, ফলে আমরা অবলিকের ব্যায়ামটা আমরা বলেছিলাম যে অবলিক জায়গাটাতেই কাজটা হচ্ছে। এখন আমরা দেখব যে এটা যখন আপনি করতে করতে অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন যে করছেন কিন্তু খুব একটা মানে কমে গেছে কোমর, কিন্তু এরপর আর ইমপ্রুভমেন্টটা একটা জায়গায় গিয়ে ঠেকে আছে, আর কাজ হচ্ছে না। তখন কিভাবে আপনি আরেকটু লেভেল বাড়াতে পারেন বা পাশাপাশি অন্য আরেকটা বডি পার্টকে অ্যাক্টিভেট করতে পারেন, সেটা আমাদেরকে দেখাবে এবার তাসরিন। ওকে, yes, and 1, yes, and 2, good, 3, yes, and 4, and down. তাহলে আমরা কি দেখছি যে যখন সাইডে করছে, হ্যাঁ, একসাথে যখন আপার পার্টটা উঠছে তার সাথে কি হচ্ছে লোয়ার পার্ট। যখন আরেকবার পাটা তোলো,
যখন পাটা তুলছে তখন কিন্তু শুধু পাটা তুলছে সেটা না, এখানে কিন্তু মাসলটা অ্যাক্টিভেট হতে হচ্ছে এবং সাইড, যাদের থাইয়ের ব্যাপার আছে যে না ফ্রন্ট ঠিক আছে কিন্তু সাইড দিয়ে খুব একটা বালজের মতো হয়ে থাকে, তাদের কিন্তু সেই কাজটাও হয়। হ্যাঁ, অ্যান্ড ডাউন, তাতে কি হলো অবলিক সহ থাইয়ের আপার পার্ট এই সাইডটাও তার ট্রিম ডাউন হতে হেল্প করবে। ওকে, এখন এটাও যখন প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনি ইমপ্রুভমেন্টগুলো দেখবেন, তখন দেখা যায় অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্টের তো কোনো লিমিটেশন নেই, স্কাইজ দ্য লিমিট। তা আপনি আরও ভালো কিছু করতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে পুরোটা করবেন যে আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে যে আরও কিছু বডি পার্টস বা আরও কোনভাবে কনসাইজ করে নিয়ে আসলে অল্প সময় আরও ভালো কাজ হয়। থ্যাংক ইউ তাসরিন। এবং এই অ্যাডভান্স লেভেলটা আমাকে দেখাবে এবার নুশা। Up. Yes, 1, 2, and 3, and 4. Nice. কি হচ্ছে আমরা দেখছি যে যখন কোমরের কাজ হচ্ছে এক পা যখন উঠছে এবং তার সাথে এবার দু পায়ে উঠছে, দু পা তুলে ফেলে পুরো শরীরটা যখন আপনি এই পজিশনে নিয়ে আসবেন তখন আরও বেশি কি অ্যাক্টিভেট হচ্ছে, অবভিয়াসলি এবার এই সাইডের অবলিক এবং দুটো থাই সব কিছু সহই কাজ হচ্ছে এবং ব্যালেন্সের একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ ওই অবস্থায় গিয়ে ধরে রাখাটা টোটাল শরীরের উপর খুব ভালো একটা প্রেশার পড়ে, যেটা কি না আপনাকে হেল্প করবে শরীরটা টোন করার জন্য। আরেকবার দেখি নুশা লাস্ট। ওকে, অ্যান্ড ফাইন। তো আমরা এখন একসাথে তিনজন একবার করি, একবার বা দুবার, তাহলে দর্শক বুঝতে পারবেন যে শুরুটা কোত্থেকে করবেন, বা যারা অলরেডি শুরু করে দিয়েছেন তারা পরের লেভেল কোনটা থেকে আপনারা কন্টিনিউ করবেন। অ্যান্ড 1, ইয়েস, অ্যান্ড 2, অ্যান্ড 3। নাইস, ফাইন, পারফেক্ট। ওকে, আর এখানে তাহলে আমাদের করার সময় কি খেয়াল করতে হবে? করার সময় খেয়াল করতে হবে যে অনেকে দেখা যাচ্ছে যে যখন ঘাড়ে হাতটা রেখে করছেন, ঘাড়ে অনেকের স্পন্ডেলাইসিসের কিছু সমস্যা থাকে, তারা দেখা যাবে যে কোমরটা উঠানোর চেয়ে বেশি ঘাড় দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে ভাবছেন যে আমি খুব উঠে যাচ্ছি, তাতে কোমর কমবে না বরং ঘাড়ে ব্যথা বাড়বে। খেয়াল করতে হবে এটা করার সময় পেটের দিকে খেয়াল করবেন যে হ্যাঁ মানে প্রেশারটা পেটে লাগছে কিনা, বা আয়নার সামনে শুয়ে করবেন যেন অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা, যে জায়গাটায় প্রেশার দিতে চাচ্ছেন সেখান থেকে উঠছেন কিনা, ঘাড় যেন খুব বেশি নাড়ানাড়ি না হয়। আর অ্যাডভান্স লেভেলে করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে খুব বেশি যে হাতটা মাটিতে আছে সেই হাতের জোরে খুব উঠতে যাবেন না, পুরোটা ব্যালেন্স করে নিয়ে কোর মানে নাভির থেকে পেটটা ভেতরে চেপে স্কুইজ করে দেন আস্তে করে ব্যালেন্স নিয়ে করবেন। কোনো কিছু তাড়াহুড়া করে করলেই যে খুব উপকার হবে তা না, খুব মনোযোগ দিয়ে পারফেক্টলি করলে তখনই আপনি পুরো উপকারটা পেতে থাকবেন। প্রিয় দর্শক, বাদাম অত্যন্ত উপাদেয় এবং আমাদের সবার খুব পছন্দের একটি খাবার। বাদামের কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। বাদাম দেখতে ছোট কিন্তু দৃষ্টিনন্দন একটি ফল। অনেকেরই ধারণা শুধুমাত্র উৎসবের খাবার তৈরিতেই বাদাম ব্যবহৃত হয়, কিন্তু আসলে এই ধারণাটি মোটেই ঠিক নয়। আমাদের দৈনন্দিন ক্যালোরি চাহিদার অনেকখানিই আমরা এই বাদাম থেকে গ্রহণ করতে পারি। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি উল্লেখযোগ্য। উচ্চমাত্রার এই বাদামে প্রোটিন ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, এছাড়াও রয়েছে জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। বাদামে এক ধরনের অ্যাসিড আছে যা অলিক অ্যাসিড নামে পরিচিত। এই অলিক অ্যাসিড আমাদের রক্তের ভালো কোলেস্টেরল বা এইচডিএলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কমাতে সহায়তা করে। তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি নেই। তাছাড়া আমরা অনেকেই জানি না যে ভাজা বাদাম বা লবণ মশলায় মাখানো বাদামের চাইতে শুধুমাত্র খোসা ছাড়ানো বাদামই যথেষ্ট উপকারী। যেসব বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া হয় তাদের জন্য বাদাম একটি জরুরি পথ্য, কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। বাদাম ব্রেইনের জন্য খুবই উপকারী। বাদামে রয়েছে রিবোফ্লাভিন এবং এল কার্নিটিন নামে দুটি ভাইটাল কম্পোনেন্ট যা আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়াতে সহায়তা করে এবং আলঝেইমার্স ডিজিজের প্রকোপ থেকে রক্ষা করে। বাদামে সামান্য পরিমাণে কপার রয়েছে যা আমাদের রক্তের লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে। তাছাড়া বাদাম ভিটামিন সি, পেকটিন এবং আঁশ সমৃদ্ধ হওয়ায় তা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া সপ্তাহে 5 দিন বা আলমন্ড বাদামটি খেলে বা কাঠবাদাম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি শতকরা 50% কমে যায়।
ওজন কমাতে বাদামের জুড়ি নেই, কারণ একটি বাদাম থেকে আমরা 7 কিলো ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 কিলো ক্যালোরি পেয়ে থাকি। ওজন মেনটেন করতে বাদামের ভূমিকা অপরিসীম। প্রোটিন, ফ্যাট এবং আঁশ সমৃদ্ধ এই বাদাম, এক মুঠো বাদাম আমাদের ওজন মেনটেন করতে বিশেষ ভূমিকা পালন করে, কারণ আমাদের পেট ভরা রাখে এবং আমাদের ওভার ইটিং বা অতিরিক্ত খাদ্য গ্রহণের দরকার হয় না, ফলে ওজন মেনটেন হয়। ফসফরাস সমৃদ্ধ থাকায় বাদাম আমাদের হাড় এবং দাঁতের গঠনে, তাছাড়া চুলের গঠনেও বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাদাম ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই প্রেগনেন্ট মায়েরা যদি বাদাম প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন তবে জন্মের সময় নবজাতক শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। একটি কাঠবাদাম থেকে আমরা 7 ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 ক্যালোরি পেয়ে থাকি। যারা নিয়মিত এক্সারসাইজ করেন তারা অনেকেই ধারণা করেন যে বাদামের মধ্যে ফ্যাট থাকায় তা শরীরের ওজন বাড়ায়, কিন্তু আসলে কিন্তু এটি ঠিক নয়, কারণ বাদামে রয়েছে ভালো ফ্যাট বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ওজন কমাতে এবং রক্তের চর্বির মাত্রা বা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। তাই আমি বলতে চাই যে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা যদি 8 থেকে 10টি বাদাম রাখি তবে তা আমাদের জন্য অনেক উপকারী হবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। শাকসবজির ফাইবার অন্ত্রের ক্যান্সার কমাতে সাহায্য করে, তাই নিয়মিত শাকসবজি খেতে ভুলবেন না। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো ধরনের পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। বাচ্চার ছেলে 2-3 বছর বয়স, হাঁটতে শিখেছে, আচ্ছা, ভালো হাঁটছিল, কিন্তু হঠাৎ পরিবারের লোকেরা দেখলো ওই বাচ্চাটা এবার পড়ে যাচ্ছে। আচ্ছা, নর্মাল যে হাঁটছিল, দৌড়চ্ছিল, দৌড়তে গেলে পড়ে যাচ্ছে, ব্যালেন্স থাকছে। ব্যালেন্স থাকছে না। এটাও একটা লক্ষণ হতে পারে ব্রেন টিউমারের বাচ্চাদের। আচ্ছা, দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।